এই পিছনে তোরা সব বাইরে থাক, বুঝছিস? আমি এই মেয়েটাকে দেখছি, আজকে এই মেয়েটাকে নিয়ে মজা নেব। তোরা বাইরে থাক, চলে যা। ওকে তোরা বাঁচাবি আমার লোক হয়ে। আজকে দেখ না ওর কি করি, আজকে সব ধরবো। দয়া কর আমাকে, বাড়িতে আমার বাবা মা চিন্তা করছে, ছেড়ে দাও। আপনি তো আমার কাকার বয়সী, আপনার মান সম্মান নেই নাকি আপনি এভাবে করছেন? আবার তোমরা কি আমাকে বাঁচাও, ওখানে চলে যাচ্ছ কেন? দাঁড়াও, বাঁচাও। হিরে, তোরা বাঁচাবি নাকি? তাহলে তোদেরকেও মেরে শেষ করে দেবো, বুঝেছিস? আজকে তোরা বাঁচাবার চেষ্টা করিস না। সর্দারের হাতে মরবো নাকি? না না, তুইও আর বাঁচাতে চাস না, বুঝলি? চ চ এখান থেকে কাটি। মাথা খারাপ পেয়েছিস? আমি আবার বাঁচাবো? কখনোই না, ওসব ছেড়ে দে, চ এখান থেকে চা। ঠিকই বলেছে, চ চ চ এখান থেকে চ। দেখি, আমি বুঝতে পারছি না আপনি হাসছেন কেন? উনি নয় বোঝে না, সব তো আর শয়তান হয় না। আপনি তো কাকার বয়সী, আপনি আমাকে বাঁচানো, না হলে ওরা আমার সঙ্গে যা করছে তাতে আমাকে আত্মহত্যা করতে হবে। এই যে মেয়ের কান খুলে শুনে রাখো, চুরি ডাকাতি হচ্ছে আমাদের কাজ। মেয়ে মানুষ পেলে আমরা মেয়েদেরও ছাড়ি না, বুঝেছ? মূর্খ, তুই আসছি, এবার বাকিটা তুমি বুঝে নাও। আরে কেউ বাঁচাবে না মূর্খ। এ কি, তোমরা হাসছো কেন? হাসছো কেন? তোমরা আমাকে বাঁচাও না, বাঁচাও বাঁচাও। ওই দিকে তাকিয়ে দেখো যে পুরো রাস্তাঘাট ফাঁকা, তাই তোমাকে কেউ কিন্তু বাঁচাবে না, মনে রেখো। দেখতে পেয়েছো? তাই এখানে বাঁচার কথা বললে তোমার কথা কেউ শুনতেও পাবে না। সোজাসুজি দেখো যে রাস্তাটা কিন্তু পুরো ফাঁকা। এই জানোয়ার, তোর সাহস হলো কি করে? আমাকে টাচ করবি না। তোকে দেখছি এভাবে হবে না, মনে হচ্ছে অন্য কিছু প্রয়োগ করতে হবে। তো মেয়েটাকে ওরা ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর ফেলে দেওয়ার পর অশ্লীল অন্যরকম আচরণ করে। তো সেটা মেয়েটার প্রতি করার পর মেয়েটার কিন্তু সেটা ঠিক ভালো লাগে না, আর সেই কারণে মেয়েটা মনোকষ্ট পেতে থাকে। পাওয়ার পর সে সুইসাইড করার কথাটাকে সত্যি করে ফেলে, আর সত্যি করে ফেলার ফলে মেয়েটা সুইসাইড করেই মরেই যায়। আর তারপর মরার পর পুলিশ এসে সেই লাশটাকে দেখে, দেখার পর সেই লাশটাকে পোড়াবার জন্য নিয়ে যায়। আর পুলিশ বলে যে আমরা লাশটা দেখে নিয়েছি, পোস্টমর্টম করে নিয়েছি, সেরকম চেক করার কিছু নেই, কাটাছেঁড়া কিছু হয়নি, নিজেই সুইসাইড করেছে বদনামের ভয়, থানার পুলিশ বলে দেয়। আর তারপরেই পোড়াবার জন্য লাশটাকে পাঠিয়ে দেয় নরকে, বা এখন যে যে ব্যবস্থা হয়েছে সেখানে। তো এবার গল্পে চলে যাই। দেখুন বন্ধুরা, মরাটা পোড়াবার জন্য 4জন না 3জনের মতো ছেলে ছিল, গল্পে দেখতে পারবেন। কিন্তু একজন ছিল প্রচণ্ড বকাটে আর মাতল খুঁড়ে মনে হয়, কিন্তু তারই কাহিনী আজকে শোনাবো আর জানাবো। 4জন পোড়াতে নিয়ে যায় হচ্ছে ওই মরাটা, যে মেয়েটির মরে যায়, আর যার পোস্টমর্টমের পর পুলিশ দিয়ে যায় যে এটা এখন যে ব্যবস্থা হয়েছে সে ব্যবস্থায় পোড়ানো হবে, সেই কারণে। তো 4জন তাকে পোড়াবার জন্য নিয়ে যায়। এবার দেখুন তারপর কি হয়। লোকজন অনেকদের জোগাড় করতে হবে, আর তাদের নিয়ে আসতে হবে। আর এখন যদি দেরি করিস তাহলে হবে না, আমরা 4জন মিলে ওই মরাটাকে পুড়িয়ে দিয়ে চলে আসবো, মানে মেয়ে মানুষটার মরাটাকে। হাসপাতাল থেকে তো বলে দিল নিয়ে যেতে, সময়ও হয়ে গেছে, বুঝলি? দেরি করিস না। এরা সব দেরি করছে কেন? আরেকজন কি এসছে? তোকে তাহলে বলছি সর, আরেকজন এসছে মানে ফোন করেছিলাম, বললো এক্ষুনি আসছে, ওরা দরজার বাইরে হয়তো দাঁড়িয়ে আছে। ওকে নিয়ে চলে যাব, এখান থেকে বেরিয়ে দরজার বাইরে থেকে নিয়ে চলে যাব। লাশটা কি লাশ কাটা ঘরের মধ্যে আছে তো? তাহলে কী করা যায়? হ্যাঁ, মনে পড়ছে। তাহলে আমরা তাহলে যাই, ডাক্তারবাবুর কাছে পরামর্শটা যাই হোক করা হয়ে গেছে, যাই হোক ওনার কাছ থেকে হ্যাঁটা শুনে সোজা লাশ নিয়ে বেরিয়ে যাবো, আর কথা বলবো না। হ্যাঁ, তো চ এখান থেকে চ, এখানে আর বসে বসে কী হবে? আর আরেকজন তো সারা শ্মশানে মানে ফোনই তুলছে না, যাই হোক ঠিক আছে, চ আপাতত এখান থেকে চ, তো তারপর। একদম ঠিক বলেছিস তুই, তাহলে এখান থেকে এগোই, বুঝলি?
আর বেশি দেরি না করে মরাটা পুড়িয়ে দিয়ে চলে আসবো, ঝামেলাটা মিশে। সবাই গামছা নিয়ে নিবি নাকি? গামছা লাগবে না? লাগবে না মনে হচ্ছে, ছেড়ে দে চ। কি রে তোরা এখনো দাঁড়িয়ে আছিস? আমি কখন থেকে বাইরে ওয়েট করছি, সেখানে তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? চ চ চ চ চ। জানিস তো অতিরিক্ত রাত হয়ে গেলে আমাদের মরা পোড়াতে দেবে না, বাড়ির লোকেরা চিন্তা করবে। চ চ চ, আমি ওই জন্য ভেতরে ঢুকলাম। চ চ চ, এখান থেকে বেরিয়ে চ, এখন মরাটাকে পোড়াতে হবে, আর সময়েরও তো ব্যাপার আছে। আর আরেকজনকে কি ফোন টোন করা বন্ধ করে দিয়েছিস নাকি? চ চ চ, এখান থেকে চ তাড়াতাড়ি, ডাক্তারবাবু বলে দিয়েছে, আর জিজ্ঞেস করার কিছু নেই। চ। তোর কাছেই আমরা যাচ্ছিলাম, তুই আবার ভেতরে ঢুকতে গেলি কেন? আর তাছাড়া চ চ চ, বেশি দেরি করিস না। আর ও তো চড়ে ওঠ, তাহলে চ, ও এসে গেছে, তিনজনেই বেরোই, চ। বেশি দেরি হওয়া ঠিক হবে না। হাসপাতাল থেকে ওরা তো এটা দেবে না, সেই কারণে আমরা টেকারটাকে নিয়ে আসবো, যেটার উপর লাশটাকে চাপিয়ে আমরা নিয়ে যাব শ্মশানে। পোড়াবার পর সেই জিনিসটা আমরা আবার ফেরত দিয়ে দেবো। কিন্তু ওদের দুজন না আসা পর্যন্ত এখান থেকে যেতে পারছি না। ওরা ওইসব আনতে পারবে না, ছেঁচের আওয়াজ, ওদের দিয়ে কাজ নেই। এমন কোনো কাজ ওদেরকে দেবো না যেটা ওরা পারবে না। সেই কারণে ওই যে এসেছে মনে, চল তাহলে আমরা দুজন মিলে নিয়ে আসি, ঠিক আছে? তুই ফোন করে সব কথাবার্তা বলে রেখেছিস তো? তাহলে চল। কোথায় যেতে হবে? আর গাড়ি করে যাবি তো? আর নিয়ে যেতে গেলে তো গাড়ি লাগবে, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ঠিক আছে চ তাহলে একই। এই তোরা এদিকে চলে আয়, আমরা একটু বেরোবো। ওদিকে ওটো আবার কে? ও না, চ চ চ। যাই হোক, আপাতত এখানেই থাকি কাছাকাছির মধ্যে। ওরা চলে আসবে তাড়াতাড়ি, বেশি আর আমার দরকার নেই। আর একটুখানি ওয়েট কর, কথাবার্তা বলার পরে ওয়েট কর, আবার দেখছি কী করা যায়। ঠিক আছে চ তাহলে, তোমার কথা করে ওয়েট করি আর কি বলবো। এতক্ষণ সময় কাটাবো, কি করা যায় বলতো? তুই কোন বাল করবি আমি কি জানি, ফালতু আর কি করিস না। তোর সাথে একটা বাচ্চা কথা, ওরা দাঁড়াতে বলেছিল তাই দাঁড়িয়েছি, এসছি একসঙ্গে, ওরা কি মনে করবে? ফালতু আর কি করিস না বা। গালাগালি দিলি কেন? কেমন আর কিটা মারলাম দেখলি তো? কেমনই আর কি। তুই সাবধান হয়ে যা, খোঁচা মানিস না আমার। এখানে আমাদের ভদ্রভাবে দাঁড়াতে বলছে, একটা মরা পড়া হবে, যাদের পড়াতে যাবো তাদের লোকজনেরা কী করবে? ডাক্তারখানায় লোকজন হচ্ছে যাবে, ফালতু আর কি পাচ্ছিস না, ফালতু কী করছিস? ইয়ে করিস না, শুধু শুধু খোঁচা মারছিস কেন? শুধু ফালতু ফালতু খোঁচা মারছিস শুধু শুধু। সময় কাটছে না তো, কি করবো? তুই বলি সময় কেটে যাবে, এতক্ষণ আসতে দেরি করছে, সময় তো কাটছে না। বুঝলি, আমার না একটা ভালো মতলব এসেছে। বরং ওই মেয়েটা যে মরেছে, ওর কপালে একটা সিঁদুরের টিপ করে দিলে কেমন হয়? চল গিয়ে ওর কপালে সিঁদুরটা লাগিয়ে দিই। ও বিবাহিত না হলেও লাগিয়ে দিয়ে কপালে সিঁদুর, সিঁদুর পড়ালেই বিয়ে হয়ে যাবে মরা পাশে। তাহলে আরেকটা পাক্কা মজা হবে। যাবি নাকি? না না, আমি ভাই ভূতে বিশ্বাস করি। শেষকালে শিবরের টিপ গিয়ে তুই গিয়ে পড়াবি, তারপর আমাদের দুজনকে গিয়ে ঘাটটা মটকা, তারপরে ঘাটটা ধরে ফেঁকে দিক, তাই না? কি শুরু করেছিস বলতো? ওরা দাঁড়াতে মনে গেছে, মা কি সব, চুপচাপ দাঁড়া না, ওরা আসলে তো পড়াতে নিয়ে যাবো। কি দেখবি আমার ওখানে? আরে তুই কি পাঠা আছিস? একবার আমি পড়িয়ে দেখি না, তারপরে তো দেখবো ঘাড় মটকায় কিনা, তবেই তো জানতে পারবো যে ঘাড় মটকায় কিনা। আগে দিয়ে জেনে বসে থাকবো ভবিষ্যৎ।
একবার চল দিয়ে পড়াই। কি শুরু করলি বলতো তুই? একটা এ চোদ না বাড়া, এখানে মরা লাশের সিঁদুর পড়াইতে লাগবো, তাহলে আমাকে চামড়া দিতে লাগবো, বুঝলিস? আমাকে চামড়া দিতে লাগবো। এখানে যদি আমি থাকতে মরা লাশের সিঁদুর না পড়াস, মানে তুই না পড়া আমাকে পড়াতে হবে, নাহলে চোদ না। এখন আমার চাইন্দা লাগবো, চাইন্দা, বুঝেছিস? কিছু চাইন্দা লাগবো আমার। বান্দির পর তোকে যখন আত্মারা মিলে খেলাবে তখন বুঝতে পারবি, চাঁদা তুলে খেলাবে যখন বান্দির পর তখন বুঝতে পারবি সিঁদুর পড়ানোর খেলা। বান্দির পর যখন চাঁদা তুলে খেলাবে আত্মা বান্দি, তখন বুঝতে পারবি। এমনিতেই মেয়েটা অতৃপ্ত হয়ে মারা গেছে, ওর আত্মা শান্তি পায়নি। তারপর বান্দির পর যখন খেলাবে না, মরে যাওয়ার পর শান্তি নেবে, তখন বুঝবি বান্দির পর। শুনছিস না আর কি মানে যাচ্ছিস, কথাবার্তাও আলোচনা করতে হয়। যখন ঘাটটা দেবে ওকে কেলানি খাবি আত্মা দেয় বান্দির পর, মানে এমনি মুক্তি পায়নি, রেপ করার পর কষ্টে মরেছে। বান্দির পর যখন খাবি কেলানি তখন বুঝবি না। আমার তাহলে আমারটাও শুনে নে শেষ। এখানে সিঁদুর পড়াতে না দিলে মরা লাশকে, তাহলে আমাকে চাঁদা দিতে লাগবো। চাঁদা এখনই 1000 টাকা বার কর, তাড়াতাড়ি বার করবা, চাঁদা দিতে লাগবো আমার। এছাড়া তো পেছনে থাকিস না, আমি কি তোর থেকে উঠি নাকি? যা খুশি ঘর যা, সুন্দর পড়া যা খুশি করে দাঁড়িয়ে আছে, যা। আমার দরকার নেই ঘর মটকা নেবে। আবার আজে বাজে বকছিস কেন? এ চোদ না, আমি এখানে যাইস না লিডার, যা হবে হবে। আমি সিঁদুরটা পড়াবো, তোকে কি বলেছি পড়াতে? আমি তখন থেকে বলছি আমি পড়াবো, আমাকে বারণ করছিস কেন? সামলাতে তো লাগবে, এখানে না পড়াতে দিলে এক্ষুনি যাচ্ছি পড়াতে। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, বুঝলি? ভয় নিস না। বুঝবে মজা পড়ে আমার কি। এই তো মরাটার কপালে সিঁদুরটা লাগিয়ে দিই। এই লাগিয়ে দিলাম, এই সিঁদুরটা হয়ে গেল, লাগিয়ে দিলাম, ব্যাস। তুই যেভাবে সিঁদুরটা পড়ালি এটা আবার বলতে চাস না, জানিস তো খুবই রাগি। চ চ চ, ওরা এসে গেছে, এবার ধরে নিয়ে চল, পড়িয়ে নিয়ে চলে আসবো। তারপরে আমাদের আবার শ্রাদ্ধে যেতে হবে পরে, বুঝতেই তো পারছিস। অন্য একটা শ্রাদ্ধ বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে, তোকেও তো পড়েছে, বুঝতে পারছি। আর এদের শ্রাদ্ধ তো আলাদা, আমরা মরা টপ পড়াতে এসেছি। এমনি শ্রাদ্ধ তো আমাদের একটা নেমন্তন্ন আছে, এটাকে পড়িয়ে নিয়ে এসে শ্রাদ্ধ বাড়ি খেতে যাবো। তোরও তো নেমন্তন্ন আছে, যাবি তো? তো চ, লাশটাকে নিয়ে চ, ওরা এসে গেছে, চ লাশটাকে নিয়ে পড়িয়ে দেবো। হ্যাঁ আসছে, পড়াচ্ছে। সাহস করে দেখলি কিরকম সিঁদুরটা পড়ালাম, দেখলি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি কিছু না, এমনি কথা বলছি না। যত নিয়ে চ, এবার পড়াতে দেরি হয়ে যাচ্ছে, চ, কিছু কথা নেই, ঠিক আছে। চুল্লি কারেন্টের লাশ পোড়াবার পর তো মরা পুড়িয়ে এসে ওরা একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে সব কটা বন্ধু মিলে খেতে গেছিলো। খেতে যাওয়ার পরে ওখান থেকে আসতে দেরি হয়ে যায়, খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে যায় প্রত্যেকেরই। ও তার সাথে একটু ড্রিঙ্ক করার জন্য বদহজম হয়ে যায়, তাই একটু ওকে রেস্ট নিতে হয়। তাই একটু রাত্রির হয়ে যায়, রাত্রি হওয়ার জন্য একটু রাত করে বাড়ি ফিরতে হয়। অনেকেই বাড়ি চলে গেছে, বাকি বন্ধুরা চলে গেছে, যেতে বলেছিল, একটু রাত করে বাড়ি যায়। খাওয়া দাওয়াটা বেশি হয়ে যায়, অম্বল হয়ে যায়, যেন একটু রাত করে বাড়ি যায়। প্রায় 12টা, 11:30, 12টা এরকম বাজে, সেরকম বাড়ি যায়। কারণ এদের তো অনেক সময় শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ করে তারা পুরো পর। তার মধ্যে এটা একটু বড় সড়ো ধরনের একটুখানি ডোম বলা যাবে না, এই হোক, এরা মরা পোড়ালেই যে ডোম হবে এমন তো নয়। তো ওর বন্ধুরা বাড়ি চলে যাওয়ার পর থেকে যায় এখানে, শান্তি সমস্ত কিছু করে ফেলা হয়। মেয়েটার রাত করে ছেলেটি বাড়ি ফেরে, আর মেয়েটিকে পোড়াবার সময় এমনকি আসল যে কাজটা, মেন মুক্তি পাওয়ার যে কাজটা, সে সমস্ত সম্পূর্ণ হয়ে যায়। এমনকি খাওয়া দাওয়া আমরা ছেড়ে দিলাম, ওটাকে কাজ বলে না, আসল কাজ হচ্ছে মুক্তি পাওয়া, সেটা হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তারপর কি আত্মাটা মুক্তি পেয়ে যায়, এইটা নিয়েই হচ্ছে আজকে আমাদের আয়োজন। তো দেখিনি যে মুক্তি পায় কিনা, চলো গল্পে দেখা যাক। তো রাত্রি 12টার সময় বাড়ি ফিরছে ক্লান্ত হয়ে, সব বন্ধুরা আগেই চলে গেছে। চলো দেখিনি কি হয় গল্পে। এই পাথরটার মধ্যে বসে একটু ঝিলিয়ে নিই, খাওয়া দাওয়াটাও প্রচণ্ড বেশি হয়ে গেছে, পথ চলতেও খুব কষ্ট হচ্ছে। রাস্তাঘাটে
একটু পরেই পা ব্যথাটা কমলেই আবার হাঁটা শুরু করবো। এটা কোন জায়গায় এলাম? ও, আর কিছুক্ষণ পরেই তো আমার বন্ধুর বাড়ি। আর আমতলা, আমতলা পেরিয়েই তো আমার বাড়ি। আচ্ছা, আমতলায় এসছি, ভালো, এত আম গাছ, ভাবলাম জঙ্গলে এসেছি। আর কিছুটা গেলেই বন্ধুর বাড়ি আর আমার বাড়ি। আমতলা তো আমতলা, যাই হোক, পা ব্যথাটা কমে গেলেই উঠে যাবো। আরে আরে, ওটা ওখানে কে দাঁড়িয়ে আছে? উঠে দেখি দেখবো কে ওটা। কিন্তু আমার বোন মনে হচ্ছে না। এখানে কি করছে? আরে আরে, ওই তো দূরে আমার বোন দাঁড়িয়ে আছে। আরে বোন, এই আমতলায় তুই কি করছিস? বোন, আমতলায় কি করছিস তুই? বাবা মাকে বলে এসেছিলিস? তুই আমতলায় কি করছিস তুই এখানে? কটা বাজে এখন? এত রাতে তুই আমতলায় কি করছিস? বাবা মাকে বলেছিলিস? দাদা, তো আমি আসছি। ও আম বাগানে কি করছে? বোনকে তো সকালবেলা এই কোথাকেই দেখো, এই আম বাগানেও কি করছে? বোনই তো মনে হচ্ছে, মনের ভুল না তো? হ্যাঁ হ্যাঁ, বোনই তো। দাঁড়া, দেখছি তোকে, দাঁড়া। আমি বরং ওর সামনে যাই, তাই আর ব্যাপারটা ঠিক করে নি, এটাই ভালো হবে। তুই বাপ মাকে না বলে এত রাত্রিবেলা কিসের জন্য এসেছিস এই আমতলাতে? কি ব্যাপার তোর? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি রে? আমার বোন তো এরকম আমার সাথে কথা বলে না। তোর গলাটা কিরকম পাল্টে গেছে, তুই এরকম গলা করে কথা বলছিস কেন? আমার ভয় ভয় করছে। তোর তো মুখ নড়ছে কিন্তু কোনো কথা তো কানে আসছে না। আরে আরে, তোর চোখগুলো এমন ভাটার মতো, মানে বোন তোর চোখগুলো এমন লাল দেখাচ্ছে কেন ভাটার মতো? এর কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? সিঁদুর পড়াবার আর জায়গা পেলি না, শেষে কিনা মরা লাশের ওপর পড়ালি। হ্যাঁ, জানিস না যে মরা লাশে সিঁদুর পড়ালে কি হয়? তাহলে আমাকে দিয়ে ভবিষ্যৎ দেখে নেয়। আজকে তোকে এখানেই আমি মেরে দেবো। কি সব উল্টো পাল্টা বকছিস? কেমন চোখটা একদম কাল ছিটে পড়ে গেছে। চ বাড়ি, চ, বাপমা চিন্তা করছিস, চ। আগে তোকে মেরে নিই, তারপর। এই জঙ্গলের মধ্যে আমি কি করে এলাম এত রাত্রি বেলায়? আরে আমার দাদা নিচে পড়ে আছে কেন? সত্যি তো, আমার দাদা নিচে পড়ে আছে কেন? দাদা ওঠ, দাদা ওঠ, দাদাকে নিচে পড়ে আছিস কেন? ওঠ দাদা ওঠ। জঙ্গলের মধ্যে দাদার আবার কি হলো? আমি এখানে এত রাত্রি বেলা এলাম কি করে তাই বুঝতে পারছি না। ওইটা তো আম বাগান, তার মানে আম বাগানে পড়ে আছে দাদা। যাই, দাদার বন্ধুবান্ধব আর বাপ মা বাবাকে ডাকি, তাড়াতাড়ি বাড়ি যাই। ভয়ে ভয়ে করছে থাকা আর উচিত নয়। কি সব আশ্চর্য জিনিসপত্র হচ্ছে! মামা বাবা, আমার গায়ের পাশ থেকে, আম বাগানের পাশ থেকে কোনটা দমকা হাওয়া বেরিয়ে গেল? মা বাবা, মা বাবা। বন্ধু বান্ধব এমনকি বাবা মাকে বলার পর, সবাইকে বলবার পরে আত্মাটা, গল্পে এটাই বোঝা গেল যে আত্মাটা গলা টিপে তারপরে যে সিঁদুর পড়েছিল সেই মানুষটাকে মেরে দেয়। মেরে দেওয়ার পরে ওখানেই আত্মাটা ওর বোনের শরীর দিয়ে চলে যায়। এমনকি চলে যাওয়ার পরে ওর বোন বুঝতে পারে যে তো দেখছি আমার শরীর থেকে চলে গেছে, বেরিয়ে গেছে, আর কোনো নেই, ধমকা হওয়ার মতো চলে যায়, ভয় খেয়ে যায়, আতঙ্কে বাড়ি চলে যায়। ওই রাতে তৎক্ষণাৎ ততটা বলতে পারে না, ঠিক আছে, চেঁচামেচি না করে। ভোর হতে হতে সব কিছু বলে, অনেক লোক জড়ো হয়, তারপর বন্ধু বান্ধবেরাও আসে, এসে তারপরে শেষে পুলিশের সাথে দেখা করে যে কীভাবে মরলো। পুলিশরাও না করে, যে কোনো এত অস্বাভাবিকভাবে মারা গেলে পুলিশ করা উচিত। গলা টিপে মেরেছে, এক অস্বাভাবিক, এবং গলা টেপার সাথে সাথে রক্তপাতও হয়েছে। সেই রক্তপাতের জন্য পুলিশকে আনা হয়, এমনকি পুলিশের সাথে বোঝাপড়া, এমনকি পুলিশের সাথে আলোচনা হয়। চলো দেখা যাক যে কী হয়। এটাই হচ্ছে আজকের আয়োজন। চলো দেখা যাক যে কী হয় গল্পে। অতিরিক্ত বড়বাড়িতে ছেলেটা চলে গেল, আর কি আর করা যাবে বল। বা যাই হোক, তুই তো একটু আমায় জানাতে পারতিস।
আমাকে আবার বলতে পারলি না যে এইভাবে সিঁদুর? সারা ছেলেটা না কি যে করে, মানে কি বলবো। আমি ওকে হাজারবার বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। ও যারা ইয়ারকি মারতে মারতে এমন একটা কাণ্ড ঘটালো, দেখতে তো কত বড় সর্বনাশ হলো। এমন একটা সর্বনাশের কথা ভেবেছিলাম। আমারও তো ভয় করছে যদি আমাদের কিছু হয়। যথারীতি আমরা সেরকম দোষী নই, তাই আমাদের কিছু হবে না। কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি যে হবে না। এসব কী সব হচ্ছে বলতো? তোর তো একটা আক্কেল থাকার উচিত ছিল যে ওখানে কিছু না বলে আমাকে বলা দরকার ছিল যে ও মরালসে সিঁদুর পড়িয়েছে, তাহলে আমি ওকে খেয়ালে খেয়ালে রাখতাম, চোখে চোখে রাখতাম। যদি আমাদের চোখে থাকতো তাহলে কিছুই হতো না। আমাদের জানাসনি, আবার অত রাত্রিবেলা গেছে। অত রাতের বেলা যদি ও যায় তখন তো যখন খুশি যা খুশি তাই হতে পারে। আমরা যদি সঙ্গে থাকতাম এতটা সাহস হয়তো পেতো না, কিন্তু একা পেয়েছে তাই ওকে মেরে দিয়ে চলে গেছে। যাই হোক, বলবো না। রাম 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 রাম। তোরা যে কি করিস না, যদি একবার জানাতিস তাহলে এরকমটা কি হতো? তোরা একটু সতর্কবার্তা হতে পারিস না, আর তোর বোকামির জন্যই একটু হলো। যাই হোক, চুপচাপ থাক। সিআইডি অফিসার হোক বা পুলিশ আসছে কথা বলে আমার সঙ্গে, ওদিকে দাঁড়া। আর দেখি ডাক্তারখানায় কি হয়। তোর লাশ নিয়ে যাওয়া হয়েছে, পোস্টমর্টম হলো, সব কিছু হলো, সব জানা যাবে। এই ছেলেটা যা করে না আমার, আমার চিন্তা হয়ে যায়। কী সব যে করতে থাকে, ভয় করে। এখন চিন্তা করে লোম ফেলাবি? আগে তো ভাবা উচিত ছিল আমাদের জানানো, বলা। তখনই বলিসনি। এই সিআইডি এসে গেছে মনে হচ্ছে, যা কথা বলবো। স্যার, হ্যাঁ জানার বিষয় আছে। হ্যাঁ, আসুন আসুন। পুলিশ অফিসার, তাহলে তাহলে আপনি কি দেখতে পেলেন বলুন তাহলে আমাকে। যে অফিসার, আপনি কি তাহলে জানতে পারলেন যে এত বড় একটা ঘটনা যে আমাদের ঘরে ঘটে গেল, তো সেটা কিসের জন্য হলো? সেটা মানে কি বুঝলেন, কিসের দ্বারা হলো? প্রথম প্রথম যে মারা গেছে তার বোনকে একটু সন্দেহ করা হয়েছিল অত রাত্রিবেলা ওখানে থাকায়, কিন্তু তারপরে আমরা ওর বোনকে আর সন্দেহ করিনি। রিপোর্টে যা পেয়েছি ওইভাবে মারাটা কখনো সে মারতে পারবে না। আর বাকি কিছু গোপন রাখছি। যাই হোক, যে মেরেছে সে কিন্তু প্রচণ্ড ভয়ঙ্করভাবে মেরেছে, আর সেটা মানুষের কাজ না বলা যেতে পারে। মারটা কীভাবে হয়েছে শুনুন। মেরেছে হাতের পাঞ্জা, গলার কাছে একটা নখ ডাবানো দাগ আছে, এমনকি হাতের পাঞ্জাটা এগিয়ে এসে একটা আবার ওই গলাটা চেপে ধরেছে, তারপর নখটাকে জোরে ডাবিয়ে দিয়েছে। সেই কারণেই কিন্তু এইভাবে মানুষটা আর কি মরে গেছে। যার হাতটা ছিল বেশ কী করে জানি না, প্রচণ্ড জোর আর ক্ষমতার সাহায্যে কিন্তু মাঠটা গলার ওপর কিন্তু দিয়েছে, আর সে কারণেই নখটা ডেবে যাওয়ায় রক্তপাত হয়ে গেছে। কিছুটা চিড় কিন্তু ধরেছে, মানে গলার কাছটায় কিছুটা চিড় ধরেছিল। কিন্তু অবাক হওয়ার ব্যাপার হলো যে ফিঙ্গারপ্রিন্টটা ওনার বোনেরই, অথচ তার ক্ষমতা বা নখ ডাবানো বা এতটা অশ্লীল কাজ তার বোনের না। সিআইডি অফিসার, আমি আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না। এই বলছেন যে ওনার বোনের কোনো দোষ নেই, অথচ ফিঙ্গারপ্রিন্ট ওনার বোনের আছে। ওনার বোনকে আপনি কিছু বললেন না, অথচ বলছেন ওনার বোনের পক্ষে এটা সম্ভব না। আবার এটাও বলছেন যে নখ দাবিয়েছে বা অনেক শক্তি পরিমাণে মেরেছে। ব্যাপারটা বুঝলাম না। ওইটাই এখনও বুঝতে পারছি না। আমাদের রিপোর্টে এইসব জিনিস আমরা ধরি না, কারণ আমাদের রিপোর্টের মধ্যে এগুলো ধরার কোনো ব্যাপার না তো। আর তাছাড়া সিআইডির মধ্যে কোনো এইসব বিষয়ে ধরলে পরে তারা বিশ্বাসও করবে না। তাছাড়া আমার কথা শুনে অনেকে বিশ্বাস করেনি, রিপোর্টে পেয়ে পড়েছে। এই ব্যাপারগুলো আমি ঠিক মাথায় আসছে না। তবে যতটা জানলাম এ এক আশ্চর্য ঘটনা, আর নিশ্চয়ই কিছু একটা হয়েছিল, না করে না এরকম হওয়ার কথা নয়। আমাদের রিপোর্ট থেকে যে এতে এগুলো ঘটে, কিন্তু অনেকে যারা বিশ্বাস করছে তারা একমাত্র আমার কথা শুনে নয়, তারা নিজেরা জিনিসটা দেখেছে। তো যাই হোক, মৃত্যুটা কিন্তু খুবই ভয়ঙ্কর আর আশ্চর্যময়। সত্যি ধরা পড়ে গেছে পুরো আশ্চর্যময় এই মৃত্যুটা। আমাদেরই একজন বন্ধু আছে, পরে ওর কাছ থেকে জানলাম যে ও নাকি সিঁদুর পড়িয়েছে, আর ওই সিঁদুরটা পড়াবার জন্যই এরকম নাকি ঘটনাটা নাকি ঘটেছে। এই ব্যাপার
মরা লাশ পোড়াতে গেছিলো, ইয়ার কি মেরে তার কপালে সিঁদুর পড়িয়েছে, আর তারপরে এরকম দুর্ঘটনা ঘটে গেছে, এইসব হয়ে গেছে। আমি পরে জানলাম। আমি বারবার বলেছি যে করিস না করিস না, ও বারণ করছিল, ও সঙ্গে ছিল, আমাকে শুধু বলেনি। এসব কেউ করে, এতে তো কারোরই দোষ নেই যে কপালে সিঁদুর পড়িয়েছে, এক্ষেত্রে নিজে এইসব কাণ্ড ঘটিয়ে নিজেই চলে গেছে। কিন্তু এটা তো আমাকে একবার জানাবি, আমাকে একবার জানায়নি পর্যন্ত। মানে তৎক্ষণাৎ এসে যদি আমাকে বলতো, আমরা যদি সঙ্গে থাকতাম, সঙ্গে থাকা উচিত ছিল, অত রাতে পাঠানো উচিত, আমাদেরই ভুল। কিন্তু আমাকে তো বলেনি। এই গাধাটা আমাকে বললো না বলেই কিন্তু ফরেন্সিক রিপোর্টে এরকমটা বেরিয়েছে। আপনাদের আশ্চর্য লাগছে? এত বড় ঘটনা ঘটতো না, এরকম কাণ্ডটা একবার আমাকে জানাতে পারতাম, আমরা সঙ্গে থাকলে এটা হতো না। এত পাগল না ছেলেটা। আসলে এই তার মানে ব্যাপার, জানি তো এরকম কিছু একটাই হয়েছে, না এরকম আশ্চর্য ব্যাপার হবে কি করে বলুন? এরকম কিছু একটা না হলে তো এরকম হওয়ার কথা না। যাই হোক, আপনারা একটু সাবধানে বাইরে বেরোবেন, সাবধানে থাকবেন রাস্তা থেকে। দুঃখ লাগে, দুর্ঘটনা ঘটে গেছে। দেখো তোমাদের যাতে কিছু না হয়। আমি চারিদিকে পুলিশের পাহারা রাখছি, চারিদিকে পুলিশের আমি পাহারা রেখে দেবো, আমার সব বলা আছে অফিসে। সাবধানে বাইরে বেরোবে, রাস্তাঘাটে বেরোবে, একটু সাবধানে থাকবে। কিছুদিন হলো হয়েছে, অত তাড়াতাড়ি আড্ডা মারবার দরকার নেই। রাস্তাঘাটে না দেখি, খুব কম বেরোবে, আমার সব বলা আছে, পুলিশ সব দেখাশোনা করবে অন্তত একটা বছর। তারপরে একটা বছর পর আবার অন্যরকম, আপাতত দেখাশোনা করবে। সবাইকে বলে দিও, তোমাকে বলে দিলাম, তুমি সবাইকে বলে দেবে যে যাতে আর কেউ বাইরে সেরকম না বেরোয়, বা বিশেষ প্রয়োজন ছাড়া বেরোবে না। সব জায়গাতে পুলিশ টুলিশ দেওয়া থাকে। ওটা আপনি ঠিকই বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সবাইকে বলে রাখবো। থ্যাংক ইউ। তাহলে যাই হোক, ঘড়িতে প্রায় অনেকটাই বাজে। যাই হোক, আমার অফিসারদের সাথে কথাবার্তা আছে, আর দরকারি কথা আছে, থাক আমি আসছি। হ্যাঁ, যাই হোক, সাবধানে থাকবে। এই গল্পের 2 পার্ট আসছে, আর এরকমই গল্প দেখতে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর ক্লিক করুন লাল সাবস্ক্রাইব কিসে, 2 পার্টের জন্য অপেক্ষা করুন। এমন নিত্য নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব লাল কিসে ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আবার আসছে 2 পার্ট, তৈরি থাকুন বন্ধুরা।